হ্যালো ফ্রেন্ডস, হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। আর তোমরা যদি এই সব গল্প দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। তো গল্পের শুরুতেই আমরা গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, নাম ছিল জোজো। জোজো এখানে হসপিটালের বেডে ছিল। তখন জোজোর কাছে তার বয়ফ্রেন্ড আসে, নাম ছিল জিন। জিন এখানে জোজোকে দেখার জন্য একটি ফুল নিয়ে এসেছিল, আর এরপরে জোজোকে বলে যে আমি তোমাকে রিং পরিয়ে দিচ্ছি, আজ থেকে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, আমি তোমাকে বিয়ে করে নিয়েছি। আর তখনই এখানে জোজোর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য জিন যাচ্ছিল ডক্টরকে ডাকতে, কিন্তু জোজো জিনকে থামিয়ে দেয় আর বলেছে যেও না, আমার কাছে এখন একদমই সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে থাকতে পারলাম না। জিন কান্না করে আর জোজোকে বলে যে এমনটি হতে পারে না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, প্রমিস করেছিলে আমার সাথেই থাকবে। কিন্তু জোজো তখন এখানেই মারা যায়। জোজো মারা যাওয়ার পর জিন মনে করতে থাকে যে আমি ছোটবেলায় প্রথম যখন জোজোকে দেখেছিলাম ওই দিনে জোজোকে ভালোবেসে ফেলেছিলাম, আর জোজোকে সে প্রথম গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজও করেছিল। দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি ছিল আর প্রমিস করেছিল সারা জীবন একসাথে থাকবে। আর তখনই হঠাৎ করে এই সিনটি রিভার্স হতে শুরু করে। এরপরে আমরা জোজোকে দেখতে পাই যে কিনা বাথরুমের ভিতর থেকে উঠছিল আর নিজের হাত দেখার পর বলতে থাকে যে আমার হাত কেন কেটে গিয়েছে। জোজোর এখন পুনর্জন্ম হয়েছিল। বাহির থেকে তখন জোজো স্টেপ মম আর স্টেপ সিস্টার ওকে ডাকতে থাকে। স্টেপ মম তো বলছিল যে দরজা বন্ধ করে রাখলেই তুমি এই বিয়ে থেকে পালাতে পারবে না, তোমাকে তো লু ফ্যামিলিতে বিয়ে করতেই হবে। জোজো তখন দরজাটি খুলে দেয়। জোজো স্টেপ মম জোজোর হাত দেখে বলে তাহলে তুমি সুসাইড করতে নিচ্ছিলে, কিন্তু কোনো চিন্তা করো না, তুমি মারা গেলেও আমরা তোমার বডিকে লু ফ্যামিলিতে পাঠিয়ে দেব। জোজো বলে যে আপনারা আমাকে রো কেন বলছেন, আমি জোজো। আসলে জোজো পুনর্জন্মের পর রোর বডিতে চলে এসেছে। তখন জোজোর মাথায় একটু ব্যথা হতে থাকে আর সে দেখতে পায় যে রোকে ওর স্টেপ মম বলেছিল যে তোমাকে তো এখন যে করেই হোক লু ফ্যামিলিতে বিয়ে করতে হবে, কারণ ওরা তোমাকে পছন্দ করেছে আর এর জন্য আমাদেরকে 30 মিলিয়নের গিফটও পাঠিয়েছে, তাই তোমাকে এখন ওখানেই বিয়ে করতে হবে। এটা শুনে রো বাথরুমে চলে এসেছিল আর বলছিল আমি শুনেছি যে জিন তার আগে 6টি বউকে মেরে ফেলেছে, তাহলে আমি ওখানে গিয়ে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই, তাহলে আমি এখানেই মারা যাব। আর সে নিজের হাতটি কেটে নিয়েছিল। জোজোর এখন এই সব কিছু মনে করার পর জোজো তো এখানে এদেরকে বলতে থাকে যে আমি এই বিয়েটি করবো না। জোজো স্টেপ মম তাকে একটি স্ল্যাপ মারতে নিচ্ছিল, কিন্তু জোজো তার হাতটি ধরে নেয় আর বলে কি মনে করেছেন আপনি আমাকে এখানে মারবেন। জোজো স্টেপ মম শকড হয়ে যায় যে এই মেয়ে তো আগে এমন ছিল না, তাহলে এখন এরকম কেন করছে। জোজো স্টেপ সিস্টার বলে তুমি যতই বাহানা বানাও না কেন তোমাকে এখন ওই বাড়িতে যেতেই হবে, কারণ তোমার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। জোজো যখন এখানে জিনের ছবি দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা তখন জিনকে দেখতে পাই যে এখানে জিন তো জোজোর ছবি দেখছিল আর বলতে থাকে যে জোজো আমি তোমাকে আবারও দেখতে চাই, কিন্তু এটা আর কখনোই সম্ভব হবে না, কারণ আমি এখন আর চোখে দেখতে পাই না। আর আমরা তো জিনকে দেখতে পাই যে কিনা এখন একজন পঙ্গু হয়ে গিয়েছিল আর সবসময় হুইল চেয়ারেই থাকতো। আর কাছে অ্যাসিস্ট্যান্ট আসে, বলতে থাকে যে বস 7 বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো আপনি মেয়ে জোজোকে ভুলতে পারেননি, এখন আপনার মেয়ে জোজোকে ভোলা উচিত, কারণ আপনার বিয়ে হয়ে গিয়েছে, আপনাকে এখন আপনার ওয়াইফকে নিয়ে আসতে যেতে হবে। অন্যদিকে জোজো ওয়েডিং ড্রেস পরে অনেক বেশি খুশি ছিল আর সেটাই ভাবছিল যে জিন তাকে এখানে নিতে এসেছে, কিন্তু সে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে বসের কোনো গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে এই জন্য আসতে পারেনি, আপনি আমার সাথে চলুন। আর এরপরে সে চলে আসে। এই বাড়িতে একজন মেয়ে ছিল যার নাম ছিল সু। সু তো এখানে তখন জোজোকে বলতে থাকে আপনি ভিতরে গিয়ে আপনার ড্রেসটি চেঞ্জ করে নিন। আর এই মেয়েটা একদমই ভালো ছিল না, তাকে দেখেই বোঝা যাচ্ছে। জোজো যখন ভিতরে আসে তখন সে এখানে একটি ওয়েডিং ড্রেস দেখতে পায় যেটা জিন তার জন্যই বানিয়েছিল। এটা দেখে জোজো ইমোশনাল হয় আর ভাবতে থাকে যে জিন তুমি এখনো আমার এই ওয়েডিং ড্রেসটা যত্ন করে রেখে দিয়েছো। একটু পরে জিন আসলে সু এসে জিনকে বলতে থাকে ওই মেয়েটি জোজোর থাকা ওয়েডিং ড্রেসটি পরে নিয়েছে। জোজো তো জিনের কথা শুনতে পেয়ে দৌড়ে চলে আসে জিনের কাছে আর জিনকে বলতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি কেন হুইল চেয়ারে বসে আছো। জিন প্রথমে একটি শকটি হয়েছিল, কিন্তু ওই মেয়েটি চলে আসে আর বলতে থাকে যে এই তো জোজোর ওয়েডিং ড্রেসটি পরে আছে। এটা শুনে জিন রেগে যায় আর বলে তোমার সাহস কিভাবে হয়, এটা তাড়াতাড়ি গিয়ে খুলে ফেলবে। আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর বলে এটা কখনোই তুমি পরবে না। এখানে তখন জোজো তার ওই রিংটি দেখায় জিনকে, বলতে থাকে যে তোমার কি মনে আছে তুমি এই রিংটি দিয়ে আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিলে, কিন্তু জিন তো আর চোখে দেখতে পায় না। এই জন্য সু জোজোকে বলতে থাকে তুমি ইচ্ছা করে এখানে জিনকে ইনসাল্ট করছো, তুমি তো জানো জিন চোখে দেখতে পায় না, তাহলে এমনটি কেন করছো। আর তুমি কি মনে করেছো জোজোর ওয়েডিং ড্রেস পরলে তুমি জোজো হয়ে যাবে, এমনটি কখনোই হবে না। তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, এই জন্য জোজো দৌড়ে এসে জিনের কান দুটিকে চেপে ধরে
আর বলতে থাকে তুমি কোনো ভয় পেও না, আমি সবসময় তোমার সাথে আছি। তখন জিন ছোটবেলার কথা মনে করতে থাকে যে জোজো তাকে এভাবে এসে সাপোর্ট করতো আর এইসব কথাগুলো বলতো। এইসব মনে পড়ার পর জিন অনেক রেগে যায় আর বলতে থাকে যে আমার কাছ থেকে দূরে সরো, আমি কি তোমাকে বলেছি আমি অনেক বেশি ভয় পাচ্ছি? এখানে জিনের এরকম ব্যবহার দেখার পরে তো জোজো অনেক শক্ট হয়ে যায়। বলতে থাকে যে আগে তো জিন কতটা বেশি সফট হার্টের ছিল, কিন্তু এখন সে এতটা বেশি রুট কিভাবে হয়ে গিয়েছে। জোজো বলতে থাকে বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। কিন্তু জিন তাকে বলে যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে বাইরে বৃষ্টির ভিতরে গিয়ে দাঁড়িয়ে থেকো। জোজো বাইরে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকছিল, তার অনেক বেশি ঠান্ডা লাগছিল। জিন বলে বৃষ্টি শেষ হয়ে গেলে এখান থেকে চলে যাও, ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকো। পরের দিন সকালে আমরা জোজোকে দেখতে পাই, সে তো এটাই বলছিল যে আমাকে যে করেই হোক না কেন এখন জিনের চোখটি ঠিক করতে হবে, আর এই জন্য আমাকে আগের জন্মের যে ডাক্তারি শিখেছিলাম ওটা কাজে লাগাতে হবে। আর মেডিসিন বানানোর জন্য ওখানে থাকা কিছু ফুলগুলো কেটে নেয়, এরপরে মেডিসিন বানিয়ে এসে নিয়ে এসে জিনের চোখে লাগিয়ে দিচ্ছিল, কিন্তু জিন তাকে থামিয়ে দেয় আর বলে যে তুমি আমার চোখে এসব কিছু কি বাঁধছো, আর তোমাকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, তাহলে তুমি কেন এখনো এখান থেকে চলে যাওনি? জোজো বলে আমি তো শুধু এখানে থেকে গিয়েছি তোমার চোখ দুটি ভালো করার জন্য, আমি তোমার চোখ ভালো করতে চাই। এরপরে জিনকে ব্যান্ডেজ করে দেয়। তখনই শুয়ে এসে বলতে থাকে যে বস দেখুন কেউ একজন জোজোর ফুলগুলো কেটে ফেলেছে। জিন তো এটা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে যে এগুলো কে কেটেছে? জোজো হাত তুলে বলে যে আমি কেটে ফেলেছি, এটা দিয়ে আমি তোমার মেডিসিন বানিয়েছি তোমার চোখ ঠিক করার জন্য, আর একটি ফুলের জন্য তুমি এত বেশি রিয়াক্ট কেন করছো? সু বলে যে এটা জোজোর লাগানো শেষ ফুল ছিল, যেটা জিনের কাছে তার স্মৃতি ছিল, কিন্তু তুমি এটা কেটে ফেলেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। জিন জোজোর উপরে অনেক বেশি রেগে যায়, বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি এই ফুলটিকে কেন টাচ করেছো, আর এই নাও তোমার ডিভোর্স পেপার, এখানে সাইন করে এখান থেকে চলে যাবে। জোজো বলে আমি তোমাকে কখনোই ডিভোর্স দেবো না, আমি তোমার চোখ দুটি ঠিক করতে চাই। জিন বলতে থাকে একে বাড়ি থেকে বের করে দাও আর কখনোই যেন আমার বাড়িতে না আসে। এরপরে জিন এখানে সুকে একটি চেক দিচ্ছিল আর বলতে থাকে যে এই টাকাগুলো তুমি জোকে দিয়ে দাও যেন সে এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যায়। সু বাহিরে আসার পর ওই চেকটি দেখতে থাকে আর বলতে থাকে যে জোর কোনো অধিকার নেই এই টাকাটি নেওয়ার। সু চলে আসে জোজোর কাছে, জোজোর মাথায় অনেক জোরে আঘাত করে। অন্যদিকে জিন তার চোখের ব্যান্ডেজ খুলে ফেলে, সে বলতে থাকে যে আমি কত বোকা, ওই মেয়েটির কথা বিশ্বাস করে নিয়েছি, সেখানে আমি 7 বছর ধরে চোখে দেখতে পাই না, তাহলে কিভাবে আমি একদিনে চোখে দেখতে শুরু করব? কিন্তু হঠাৎ করে জিন তখন তার হাত দেখতে শুরু করে, মানে সে চোখে একটু দেখতে পারছে, তাই সে বিশ্বাসই করতে পারছিল না। এই কারণে জোজোকে খুঁজতে থাকে, সে জোজোকে খোঁজার জন্য বাহিরে আসে। জোজোকে খুঁজতে খুঁজতে জোজোর কাছে চলে আসে। জোজো বলতে থাকে জিন তুমি কি আবারও চোখে দেখতে পারছো, তুমি কি ঠিক হয়ে গিয়েছো? তখনই এখানে জিনের চোখে অনেক বেশি, জোজো বুঝতে পারে না যে এমনটি কেন হচ্ছে। সু এখানে চলে আসে আর বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি জিনকে কেন মেডিসিন দিয়েছো, তুমি ওর ভিতরে অবশ্যই বিষ মিশিয়েছিলে। এরপরে জোজোকে একটি জায়গায় বন্ধ করে রাখে। জোজো বলে আমি জানি তুমি এই সব কিছু করেছো, তুমি ইচ্ছা করে জিনের ওই মেডিসিনের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছো। সু বলে হ্যাঁ করেছি, কিন্তু তোমার কাছে এটা কি প্রমাণ রয়েছে? আসলে জোজো যখন ওই মেডিসিন বানিয়ে রেখে এখান থেকে চলে গিয়েছিল তখন ওখানে সু এসেছিল আর ওর ভিতরে আবার সে বিষ মিশিয়ে দিয়েছিল। এখন জোজো তো এই সব কিছু জানতো। সু বলে তুমি যেহেতু জিনকে এত বেশি ভালোবাসো তাহলে তোমাকেও জিনের মতন অন্ধ হতে হবে, আর সুকে ওই মেডিসিনগুলো দিতে নিচ্ছিল, কিন্তু সু তখন ফাইট করে ওই সব কিছু ফেলে দেয়। এরপরে লুকিয়ে লুকিয়ে জিনের উপরে নজর রাখছিল, দেখতে পায় যে অ্যাসিস্ট্যান্ট জিনকে একটি টাইমার দিয়েছিল আর জিনকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। তো জোজো ভাবতে থাকে এত রাত্রে জিনকে নিয়ে কোথায় যাচ্ছে। আমরা জিনকে দেখতে পাই, সে জঙ্গলের ভিতরে আসার পর তার ভাইকে বলতে থাকে যে দেখো আমি তোমার কথা মতোই সব কিছু নিয়ে এসেছি, তুমি শুধু আমাকে জোজো দিয়ে দাও। তার ভাই বলতে থাকে যে এতদিন আমি তোমাকে জোজোর নাম বলে ধোকা দিয়েছি, কিন্তু জোজো তো বেঁচেই নেই, আর জোজো যেখানে আছে আমি তোমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। জিনকে মারতে নিচ্ছিল, কিন্তু জোজো এসে ওদেরকে মারতে থাকে। এরপরে জিনের হাতে একটি টাইমার রেখে বলে যে তুমি এটা শেষ হওয়ার অপেক্ষা করো, আমি ওদেরকে মেরে আছি। জিনের মনে পড়ে যায় ছোটবেলায় যখন তাকে কেউ মারতো তখন ওখানে জোজো আসতো, তাকে এরকম একটি টাইমার দিত আর বলতো যে তুমি এটা শেষ হওয়ার অপেক্ষা করো, ততক্ষণে আমি ওদেরকে মেরে আছি। জোজো এখানে জিনের ভাইকে মারছিল, কিন্তু জিনের ভাই একটি গান বের করে আর জোজোকে টাক করে ফেলে, বলতে থাকে যে এখন তো তোমাকে মরতেই হবে। জিনও তখন এখানে একটি গান বের করে যেটা তার ভাইয়ের দিকে তাক করে রেখেছিল আর বলতে থাকে যে তুমি একে ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে মেরে দেব। জিনের ভাই বলে তুমি তো অন্ধ, তাহলে তুমি কিভাবে বুঝবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? এটা বলে জোজোকে মারতে নিচ্ছিল, কিন্তু জিন তার হাতের ইশারা বুঝতে পারে, এই কারণে তাকে একদম হাতের সই গুলি করে দেয়। এই জন্য তার ভাই আঘাত পেয়েছিল। জোজো জিনের কাছে চলে আসে আর জিন তো জোজোকে
আমাকে পেয়ে খুশি হয়ে গিয়েছিল, বলতে থাকে অনেক বছর পর আমি তোমাকে আবারও ফিরে পেয়ে গিয়েছি। জোজো খুশি হয়েছিল, কিন্তু তখন জিনের হার্টে অনেক বেশি প্রবলেম হতে থাকে, এই জন্য তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এখানে ডক্টর বলে যে জিনের সেরকম কোনো প্রবলেম হয়নি, শুধুমাত্র অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়ার কারণে এরকম হয়েছিল। জোজো অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে জিনের কি এটাই প্রথম হয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে একদমই না, জিনের সবসময় এরকমটা হয়ে থাকে, কারণ সবসময় জোজোকে অনেক বেশি মিস করে আর জোজোকে নিয়ে চিন্তা ভাবনা করে। আর এইসব কিছুর কারণেই তো জিনের ভাই সবসময় জিনকে জোজোর নামে দিয়ে হুমকি দিত আর জোজোর কথা বলিয়ে তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত। এই সব কিছু শোনার পর জোজো ভাবতে থাকে যে তাহলে আমি আর এখন জিনের জীবনে ফিরে আসবো না, কারণ আমাকে ব্যবহার করে সবাই জিনের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেবে, তাই আমি জিনের কাছ থেকে চলে যাব। জিনের জ্ঞান ফিরে আসার পর থেকে সে সব জায়গায় জোজোকে খুঁজতে থাকে, এরপরে জোজোকে পেয়ে যায় আর বলতে থাকে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়ে গিয়েছি, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে, কোথাও যাবে না। কিন্তু জোজো বলে যে মিস্টার জিন আপনার কোথাও ভুল হচ্ছে, আমি জোজো না, আমি রো। এরপরেও জিন বলতে থাকে না তুমি জোজো। জোজো বলে আমার মনে হয় আপনার চোখের সাথে সাথে আপনার মাথাটাও খারাপ হয়ে গিয়েছে, বিশ্বাস করে নিন আমি জোজো না, আমি রো, আপনার এটা বিশ্বাস করতেই হবে। আর জোজো ওখান থেকে চলে যায়। এরপরে জিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি একটু খোঁজ করে দেখো যে রো আর জোজো এদের দুজনের ভিতরে কি সম্পর্ক আছে। আমরা দেখতে পাই যে জিনের তো সব কথাবার্তা তার ভাই শুনতে পারছিল। এরপরে জোজো আবারও বাড়িতে চলে এসেছিল আর শুধু জোজোকে এখানে দেখে অনেক টেকে যায়, বলতে থাকে তোমার সাহস কিভাবে হয়, তুমি কিভাবে আবারও এখানে ফিরে আসতে পারো। জোজো তখন শুকে একটি মেডিসিন দেখায় আর বলে কি তুমি কি এটা জানো না? আমার মনে হয় তুমি এটা জানো। শু বলে তুমি কি পাগল হয়েছো, আমি তো সাধারণ একজন মেয়ে, তাহলে আমার এইসব মেডিসিন সম্পর্কে কি এমন জ্ঞান থাকবে, আমি এইসব কিছু চিনি না। জোজো বলে কোনো মিথ্যে কথা বলবে না, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। কিন্তু এরপরে শু তাকে অনেক মিথ্যে কথা বলছিল আর বলে যে তুমি নিজে ভুল করেছো, এই সবকিছু আমার উপরে চাপিয়ে দিচ্ছ। যদি তখন এখানে তাকে অনেকগুলো পেপারস দেখায় আর বলে যে তুমি কি মনে করেছো আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, তুমি তো আসলে একজন নার্স ছিলে। এই সবকিছু জিনকেও বলে দিয়েছিল, তাই শুধুক্ষণ জিনের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু জিন তাকে ক্ষমা করে না, অ্যাসিস্ট্যান্ট তাকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে জিন জোজোকে বলে তোমাকে তো বলেছিলাম এখান থেকে চলে যেতে, তাহলে তুমি এখনো এখান থেকে যাওনি কেন, এখানে কি করতে এসেছো? জোজো বলে যে দেখো আমি জানি তোমার অনেকগুলো শত্রু রয়েছে, এই কারণে আমি এখন থেকে তোমার বডিগার্ড হতে চাই আর আমি সবসময় তোমাকে তোমার শত্রুদের হাত থেকে প্রোটেক্ট করবো, এই জন্য আমাকে এখানে থাকতে দাও আর আমাকে একটি চান্স দাও। অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে বলে আপনার জন্য দুটি নিউজ রয়েছে, একটি গুড নিউজ অন্যটি ব্যাড নিউজ। প্রথমে আপনাকে ব্যাড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে রোর সাথে জোর কোনো সম্পর্ক নেই। আর গুড নিউজ হচ্ছে আমরা মিস জোকে খুঁজে পেয়ে গিয়েছি, সে নিচে আপনার জন্য অপেক্ষা করছে। নিচে আমরা একটি মেয়েকে দেখতে পাই, মেয়েটির নাম ছিল র্যান, কিন্তু সে এখানে নিজেকে জোজো বলছিল। এরপরে এখানে চলে আসে জিন আর সে তো জিনকে নিজের কাঁধটি টাচ করায়, বলতে থাকে তোমার কি মনে আছে যে এই জায়গাটিতে আমার পুড়ে গিয়েছিল আর এরপর থেকে আমার এখানে এরকম ঘাও হয়ে গিয়েছে আর আমরা দুজনে তো একসাথে একটি অনাথ আশ্রমেও থাকতাম। এরপরে তাকে আরো কয়েকটি প্রমাণ দেখায়, আমরা সবসময় একে অপরের সাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। জোজো ভাবতে থাকে যে এই মেয়েটি আমাদের দুজনের সম্পর্কে এত কিছু কিভাবে জানে। র্যান জিনকে বলে যে দেখো আমি জানি প্রথমে তুমি আমাকে বিশ্বাস করবে না, তোমার কিছুটা সময় লাগবে এই সব কিছু বিশ্বাস করে নিতে। আর আসল জোজো তো এইসব কিছু দেখে অনেকটা শক্তি হয়ে যাচ্ছিল। এই মেয়েটি বলতে থাকে যে অনেকদিন পর আমি তোমার কাছে ফিরে এসেছি, এই জন্য তুমি কি আমাকে তোমার ক্লোজে থাকার একটি চান্স দেবে, আমি সব কিছু ঠিক করে দেব। আর তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু জিন তখন অ্যাসিস্ট্যান্টকে বলে যে উপরের একটি রুম তুমি জোজোর জন্য তৈরি করে দাও, জোজো আজ থেকে ওখানেই থাকবে। জোজো জিনকে বলতে থাকে যে এই মেয়েটি জোজো না। জিন বলে যে এই মেয়েটি যদি জোজো না হয় তো তুমিও তো জোজো না, তাহলে কেন আমাদের ভিতরে এসে কথা বলছো? আর এটা শোনার পর জোজো তখন এখান থেকে চলে যায়। এদিকে তখন এই র্যান বলতে থাকে যে আমি অনেকগুলো বছর তোমার থেকে আলাদা ছিলাম আর আমি যখন হসপিটালে ছিলাম তখন তো তুমি আমাকে রিং পরিয়ে বিয়ে করার জন্য প্রপোজ করেছিলে। আমি এখানে আমার কোনো নাম ছাড়া থাকতে চাই না, আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও, এরপরে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। কিন্তু জিন তাকে মানা করে দেয় আর বলে আমার এখনো ডিভোর্স হয়নি, আমার ওয়াইফ আছে, তাই এখন তোমাকে বিয়ে করতে পারবো না। র্যান বলে ঠিক আছে, কিন্তু একটি পার্টি তো রাখতেই পারো, এতে করে সবাই জানতে পারবে যে জোজো আবারও ফিরে এসেছে। এতে জিন হ্যাঁ বলে দেয়। পরের দিন পার্টিতে র্যান ইচ্ছা করে জিনের ওপরে কিছু ফেলে দেয় আর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যেন জিনকে এখান থেকে উপরের একটি রুমে নিয়ে যায়। এই সব কিছু জোজো দেখতে পায়। জোজো এখান থেকে যেতে নিচ্ছিল কিন্তু র্যান তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে যে তোমাকে এখানে ডান্স করতে হবে। জোজো তো একদমই ডান্স করতে চাচ্ছিল না, কিন্তু এই র্যানও তাকে ছাড়ছিল না, যার কারণে জোজোকে এখানে তখন ডান্স করতে হয়। জোজোর ডান্স অনেক বেশি সুন্দর হচ্ছিল, এটা দেখার পর সবাই খুশি হয়ে যায় আর বলা বলি করছিল যে জোজোই তো একদম জিনের জন্য পারফেক্ট। এই সব কিছু শোনার পর র্যানের অনেক বেশি জেলাস হয়, তাই সে ওইটারের থেকে একটি গ্লাস নেয় আর ওখানে ফেলে দেয় আর ওটার কাজ তখন জোজোর পায়ের
রুমের ভিতরে চলে যায়। এরপরে আবার জোজোকে ড্রাগসও দিয়ে দিয়েছিল, তাই জোজো অনেকটা বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তখন একটি ছেলেকেও নিয়ে এসেছিল, জোজোকে তার সাথে একটি রুমের ভিতরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এখানে জোজো উল্টো ওই ছেলেটিকে অনেক বেশি মার দেয়। এরপর এখান থেকে চলে যায়। একটু পরে র্যান চলে আসে জোজোর ভিডিও বানানোর জন্য, কিন্তু সে এখানে জোজোকে দেখতেই পায় না, যার কারণে তখন ওই ছেলেটিকে বলতে থাকে যে এখানে জোজো কোথায়, তুমি জোজোকে রাখতে পারো না। ছেলেটি তখন এখানে র্যানকেই ধরে নেয় আর বলে জোজো চলে গিয়েছে তাতে কি, তুমি তো আছো। অন্যদিকে জোজো তো তখন সাহায্য পাওয়ার জন্য জিনের কাছে এসে গিয়েছিল আর জিনকে বলতে থাকে আমাকে সাহায্য করো। জিন বলে তুমি কি জানো তুমি এসব কি করছো? জোজো বলে হ্যাঁ আমি জানি আমি কি করছি, আর আমি রোনা, আমি আসলেই জোজো। এটা বলে সে এখানে তখন জিনকে কিস করতে থাকে, তাই দুজনে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে জোজো এখান থেকে লুকিয়ে লুকিয়ে চলে যায়, তাকে চলে যেতে দেখতে পায় র্যান, তাই ফায়দা উঠানোর জন্য সে এসে জিনের পাশে শুয়ে পড়ে। আর একটু পরে জিনের ঘুম ভাঙলে সে জিনকে এটাই বলতে থাকে যে কাল রাত্রে আমি তোমার সাথে ছিলাম, কিন্তু জিনের এটা বিশ্বাস হচ্ছিল না। সে ভাবতে থাকে যে একে তো কাল রাত্রে মেয়ের মতন লাগছে না। এরপরে কাজের বাহানা দিয়ে চলে যায়। পরে র্যান একটি ছেলের কাছে ফোন করে বলতে থাকে যে এখন তো জিনের আমার উপরে সন্দেহ হচ্ছে, তাই আমাদেরকে যে করেই হোক কোনো কিছু করতে হবে যাতে করে জিনের আমার উপরে সন্দেহ না হয়। লোকটি বলে কোনো চিন্তা করো না, কালকে জোজোর বার্থডে, আমি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। পরের দিন জোজো তার বার্থডের ভিতরে এখানে দিনশিন নামের একটি ছেলেকেও আসতে বলেছিল, আর জোজো এটাই ভাবতে থাকে যে দিনশিন আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে, তাই অবশ্যই এখানে এসে চিনতে পারবে আসল জোজোকে। দিনশিন জিনকে বলে যে তোমার ওয়াইফ কোথায়? জিন এখানে র্যানকে দেখিয়ে দেয়। দিনশিন বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই মেয়েটি তো কিছুতেই জোজো হতে পারে না, তোমার কি হয়েছে? তুমি কি জোজোকে চিনতে পারো না? র্যান বলে যে আপনার কথা ভুল হচ্ছে, 7 বছর আপনি আমাকে দেখেননি, আর এমনিতেও আমি আমার মুখের কিছু সার্জারি করিয়েছি, এই কারণে একটু চেঞ্জ হয়ে গিয়েছি। তখনই এখানে কিছু অন্য রকমের মানুষেরা চলে আসে যারা কিনা ধর্ম নিয়ে অনেক বেশি কথা বলতো। এখানে আসার পরই বলতে থাকে আর এটাই বলছিল যে গড জোজোকে ভালোবাসে, এই জন্যতে জোজোকে আবার এখানে পাঠিয়ে দিয়েছে। আর র্যান বলতে থাকে যে জিন তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই আমি তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু জিন তাকে এখান থেকে যেতে দেয় না আর বলে আমি জানি তুমি জোজো। এই লোকগুলো এখানে বলতে থাকে মুখে বললে কি হবে, তোমাকে প্রমাণ দিতে হবে। জিন তখন এখানে একটি প্রপার্টির ফাইল নিয়ে আসে আর বলে যে আমি আমার কোম্পানির অর্ধেক শেয়ারগুলো জোজোর নামে করে দিচ্ছি, যাতে করে জোজোর ভবিষ্যতে আর কোনো প্রবলেম না হয়। সে এখানে সাইন করতে নিচ্ছিল, কিন্তু জোজো এসে তাকে থামিয়ে দেয় আর বলে তুমি কি জানো তুমি এইসব কি করছো? আমি এখানে প্রমাণ করে দেবো যে এই মেয়েটি আসল জোজো না, এ হচ্ছে ফেক। জিন বলে তুমি এইসব ফালতু কথা বলা বন্ধ করো। জোজো তখন এখানে ব্লাডের প্যাকেট বের করে আর বলে আমি হসপিটাল থেকে জোজোর ব্লাড নিয়ে এসেছি, আর এরপরে ওই ব্লাডটিকে একটি বাটির ভিতরে ঢেলে রাখে আর বলে যে এ যদি আসল জোজো হয় তাহলে এর ব্লাডের সাথে এই ব্লাডটি সেম হয়ে যাবে। র্যান জিনকে বলতে থাকে যে তুমি দেখেছো এই মেয়েটি আমাকে কিভাবে এখানে হ্যারাসমেন্ট করছে, তুমি কি এইসব কিছু হতে দেবে? জিন বলে যে এই মেয়েটিকে এখান থেকে বের করে দাও, এর কোনো কথাই আমি বিশ্বাস করি না। গার্ডরা জোজোকে ধরতে এসেছিল, কিন্তু জোজো তো গার্ডদের সাথে অনেক বেশি ফাইট করে আর জোর করে র্যানের হাত থেকে এক ফোঁটা ব্লাডে নিয়ে ওই ব্লাডের ভিতরে দিয়ে দেয়, কিন্তু ব্লাডের রং চেঞ্জ হয় না। আসলে র্যান আগে থেকে জানতে পেরেছিল জোজো হসপিটাল থেকে ব্লাড নিয়ে আসবে, তাই সে ব্লাডটিকে চেঞ্জ করে দিয়েছিল। এরপরে জোজো চলে আসে জিনের কাছে, জোর করে জিনেরও ব্লাড নেয় ওই রক্তের ভিতরে দিয়ে পরীক্ষা করার জন্য। আর র্যান তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে ইচ্ছা করে তখন ওই পাত্রটি নিচে ফেলে দেয়। আর এইসব লোকগুলো বলতে থাকে যে এই মেয়েটি একদমই ভালো না, সে এখানে জোজোকে অনেক বেশি ইনসাল্ট করছে, একে এখান থেকে বের করে দিতে হবে। আর জিনও বলছিল যে একে এখান থেকে বের করে দাও, আমি আর একে দেখতে চাই না। তখনই ডক্টর ডিএনএ রিপোর্ট নিয়ে চলে আসে। জোজো বলতে থাকে আমি আসল জোজোর সাথে তোমার ডিএনএ টেস্ট করিয়েছি, তুমি যদি আসল জোজো হয়ে থাকো তাহলে সবকিছু একদম সেম থাকবে, আর যদি না হও তাহলে তো কোনো কিছুই মিলবে না। কিন্তু এখানে র্যান তখন একটু নেকা কান্না করতে থাকে আর জিনকে বলে যে তুমি দেখেছো এই মেয়েটি আমাকে কিরকম ভাবে ইনসাল্ট করছে, তুমি কি আমাকে একদমই বিশ্বাস করো না? জিন বলে যে তুমি তোমার এইসব ফালতু কাজ করা বন্ধ করো আর এখান থেকে চলে যাও। জোজো এসে তখন এখানে ইচ্ছা করে রেনের গলাটি চেপে ধরে আর বলতে থাকে আজকে তো আমি সত্যিটা সবার সামনে নিয়ে আসবো যে এই জোজো না। আর এখানে তখন অ্যাসিস্ট্যান্ট ওর রিপোর্টটি পড়েছিল, তাই জিনকে বলে দেয় যে এ আসল জোজো না, এই শুধু জোজো হওয়ার নাটক করছে। জিন এটা শুনে অনেক রেগে যায় আর বলতে থাকে যে র্যান তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার সাথে থেকে জোজো হওয়ার অভিনয় করছিলে। আর গার্ডদেরকে বলতে থাকে যে একে একদমই ছাড়বে না, ওকে এখান থেকে নিয়ে যাও। এরপরে জোজোর কাছে ডিংশান চলে আসে আর বলতে থাকে যে জোজো তোমাকে এখানে সবাই রো কেন বলছে, তুমি তো জোজো। জিন অনেক শক্ত হয়ে গিয়েছিল আর তার ভাইও চলে আসে, বলতে থাকে যে ডিংশিন আপনি তো দেখছি আমার ভাইয়ের অনাথ আশ্রমের ওই ম্যানেজার। দুজনেই তখন এখানে রোকে জোজো বলতে থাকে। জোজো বলে যে তোমাদের ভুল হচ্ছে, আমি জোজো না আমি রো। ডিংশিন তো এখানে জোজোর একটি ছবিও বের করে দেয় আর বলে তুমি কিভাবে মিথ্যে কথা বলতে পারো, এই দেখো তোমার ছবি। জোজো ওই ছবিটিকে নিয়ে ছিঁড়ে ফেলে আর বলে আমি রো, আমি জোজো না। কিন্তু তখনই জোজো এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন জোজোর জ্ঞান
ফিরে আসে তখন তো এখানে জিন জোজোকে বলতে থাকে তুমি প্রেগনেন্ট, কিন্তু আমি জানি এই বাচ্চাটি আমার না, তাহলে বলো এই বাচ্চাটি কার? জোজো বলে যে এই বাচ্চার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, যার ইচ্ছা হতে পারে। জিন বলে তুমি ভুলে গিয়েছো যে তুমি আমার ওয়াইফ আর আমাদের দুজনের ডিভোর্স হয়নি, তাই তুমি এই বাচ্চাটিকে ক্যারি করবে না। জোজো বলে আমি এই বাচ্চাটিকে নষ্টও করবো না, একে আমি ক্যারি করব। জিন বলে যে তুমি ডিভোর্সের পর যে কোনো ছেলের বেবিকে ক্যারি করতে পারো, কিন্তু ডিভোর্সের আগে তুমি এসব কিছু করতে পারবে না। তুমি যদি বাচ্চা কিনে নষ্ট করে দাও তাহলে আমি এমন ভাব করবো যেন কোনো কিছু হয়নি। অ্যাসিস্ট্যান্ট এসে বলে বাহিরে র্যান এসেছে আপনার সাথে দেখা করতে। জিন বাহিরে আসলে র্যান বলতে থাকে যে দেখো আমি তোমার সাথে চিট করেছি, কিন্তু এখন আমি প্রেগনেন্ট, আমার পেটে তোমার বাচ্চা রয়েছে, তুমি কি ওই রাতের কথা ভুলে গিয়েছো? জিন অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই টেস্ট করানোর জন্য, আর সে এখানে তার প্রেগনেন্টি টেস্টও দেখিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে যে এ তো সত্যি কথাই বলছে, এ তো এখন প্রেগনেন্ট। এই সব কিছু আবার জোজো শুনতে পায়, তাই সে তার সব জিনিসপত্রগুলো প্যাক করে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিন তাকে থামিয়ে দেয় আর বলে কোথায় যাচ্ছ? জোজো বলে আমি তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, এখন আমাকে এখান থেকে যেতে দাও। জিন বলে আমি কখনোই তোমাকে ডিভোর্স দেবো না, তাই এখান থেকে যাওয়ার কথা ভেবো না। আর অ্যাসিস্ট্যান্টকে বলে যেন জোজোকে এখান থেকে যেতে না দেয়। অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে আপনি মিস রোকে বলে দিন যে মিস রো যদি এই বাচ্চাকে ক্যারি করে তাহলে ওনাকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হবে। জিন বলে যে ও এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না। এই সব কিছু আবার র্যানও দূরে দাঁড়িয়ে থেকে শুনতে পায়। এদিকে জোজো বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাকে যেতে দেয় না। একটু পরে পুরো বাড়ির লাইট অফ হয়ে যায়, এই জন্য গার্ডরা এটা চেক করতে যায়। তখনই হঠাৎ করে একজন জোজোকে কিডন্যাপ করে নেয়। আমরা দেখতে পাই এটা তো অন্য কেউ না, র্যানই ছিল। র্যান বলতে থাকে যে দেখো তুমি আবারও আমাদের ভিতরে চলে এসেছো, প্রথমে জোজো ছিল কিন্তু সে মারা গিয়েছে, এরপরে আবার তুমি চলে এসেছো। জোজো বলে তুমি শুধুমাত্র একজন মিস্ট্রেস, তাহলে কেন আমাদের ভিতরে আছো? র্যান বলে যে আমি তো মিস্ট্রেস হবই, কারণ মিস্ট্রেস তারাই হয় যারা কারোর ভালোবাসার যোগ্য না, আর তুমি আবারও আমাদের ভিতরে চলে এসেছো, এই জন্য তোমাকে মরতে হবে। তুমি বারবার কেন আমাদের ভিতরে আসো? এরপরে জিনকে ফোন করে বলা হয় যে তোমার ওয়াইফকে এখন আমরা কিডন্যাপ করে নিয়েছি, যদি ওয়াইফকে বাঁচাতে চাও তাহলে 10 মিলিয়ন টাকা নিয়ে চলে আসো। এরপরে ওখানে জিন 10 মিলিয়ন টাকা নিয়ে চলে আসে, কিন্তু এখানে আমরা জোজো আর র্যান দুজনকে বাধা অবস্থায় দেখতে পাই। আর এই গুন্ডাটি জিনকে বলতে থাকে যে তুমি তো শুধুমাত্র 10 মিলিয়নই নিয়ে এসেছো, এই কারণে তুমি এখানে যে কোনো একজনকেই বাঁচাতে পারবে। তুমি যেহেতু অন্ধ তাই আমি তোমাকে বলে দিই, এক সাইডে রয়েছে র্যান যে কিনা তোমার ওয়াইফ না, অন্যদিকে আছে রো যে তোমার ওয়াইফ, কিন্তু ওর পেটে অন্য কারোর বাচ্চা রয়েছে, তাহলে বলো তুমি এখন এদের ভিতরে কাকে বেছে নেবে? এখানে জিন বলে আমি আমার ওয়াইফকেই বেছে নিচ্ছি। র্যান বলে তুমি এমনটি কিভাবে করতে পারো? তুমি তোমার বাচ্চাকে কিভাবে মারা যেতে দেখতে পারো? জিন র্যানকে বলে নাটক কম করে করো, আমি জানি ওই বাচ্চাটি আমার না, আর তুমি এখানে নাটকই করছো, এই কারণে আমি এখানে রোগেই বেছে নেব। র্যান তখন হাসতে থাকে আর বলে আমি তো শুধুমাত্র তোমাকে এখানে পরীক্ষা করছিলাম যে তুমি আমাদের দুজনের ভিতর এখানে কাকে বেছে নাও, আর সেখান থেকে চলে যায়। র্যান চলে যাওয়ার পর জিন চলে আসে জোজোর কাছে জোজোকে বাঁচানোর জন্য। জোজো এখানে তখন জিনকে বলতে থাকে এখান থেকে চলে যাও, কারণ এখানে বম রয়েছে, তোমার ক্ষতি হয়ে যেতে পারে। জিন বলে যে তোমার কোথায় বম রয়েছে আমাকে বলো, আর কোথায় এই বমের লাল কালারের একটি তার রয়েছে ওটাও বলো, আমি ওটাকে কেটে দিচ্ছি। জিন বমের তারটি কেটে দেয়, বম বন্ধ হয়ে যাচ্ছিল আর দুজনে এখান থেকে যেতে নিচ্ছিল। জিন তার পায়ে দাঁড়িয়েছিল। জোজো অবাক হয়ে যায় আর বলে তুমি হাঁটতে পারো? কিভাবে তুমি হাঁটতে পারো? এখানে জিন বলে যে এখন এইসব কিছু বলার সময় নেই, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। কিন্তু তখনই বমটি ব্লাস্ট হয়ে যায়, দুজনে এখানে আহত হয়েছিল, কিন্তু জোজোর অনেক বেশি আঘাত লেগেছিল তাই সে অজ্ঞান হয়ে যায়। জিন এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, আর ওখানে যেহেতু বমটি ব্লাস্ট হয়েছিল তাই জিনের ভাই ভাবতে থাকে যে ভিতরে জিন আর জোজো দুজনেই মারা গিয়েছে। পরের সিনে দুজনকে হসপিটালে দেখতে পাই। যখন জোজোর জ্ঞানটি ফিরে আসে তখন জিন বলে যে তোমার কোনো ক্ষতি হয়নি আর তুমি কখনোই আমাকে ছেড়ে চলে যাবে না। জোজো বলে তুমি কি দেখতে পারছো? জিন বলে হ্যাঁ। জিন বলে আমি কত বোকা, এতদিন তুমি আমার কাছেই ছিলে কিন্তু আমি তোমাকে একদমই চিনতে পারিনি। জোজো বলে এতে তোমার কোনো ভুল নেই, এমনিতেও কেউ আমার কোনো কথা বিশ্বাস করতো না, কারণ এখন তো আমি আর জোজো নেই, আমি এখন রোর বডিতে চলে এসেছি। জিন বলে কিন্তু এখন থেকে আমি তোমাকে বিশ্বাস করব আর তুমি কখনোই আমাকে ছেড়ে চলে যাবে না, কথা দাও। জোজো বলে আমি কেন তোমাকে ছেড়ে যাব, কারণ আমার পেটে তো তোমারই বাচ্চা রয়েছে, তাহলে আমি কেনই বা তোমাকে ছেড়ে চলে যাব। জিন এটা শুনে অনেক খুশি হয় আর বলতে থাকে তাহলে ওই দিন রাতে ওই মেয়েটি তুমিই ছিলে। অন্যদিকে জিনের ভাই তো মিডিয়াদেরকে ডেকে নিয়ে এসেছিল আর বলতে থাকে যে কাল রাত্রে ওই বম ব্লাস্ট হওয়ার কারণে ওখানে জিন মারা গিয়েছে, এই কারণে কোম্পানির সব শেয়ারগুলো এখন আমার আর এই কোম্পানিটি আমারই হবে। কিন্তু তখনই এখানে জিন চলে আসে আর বলে তুমি কি ভেবেছিলে এত সহজেই কোম্পানি তোমার হয়ে যাবে? আমার তো কোনো কিছুই হয়নি, তাই কোম্পানি আমার ছিল আর আমারই থাকবে, তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না। এটা বলে জিন এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তখন
জোজোকে দেখতে পায়। জোজো কি না সবজি কিনে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে জোজোকে লু ফ্যামিলিতে নিয়ে আসা হয়েছিল। এখানে সবাই বলতে থাকে যে এই মেয়েটিকে, এর তো দেখছি বড়দের সাথে কথা বলার কোনো আদব কায়দা নেই। আর জোজো বলতে থাকে তোমাদেরকে আমি কেন আদব কায়দা দিয়ে কথা বলতে যাব, আমি কেন তোমাদের সাথে ভালো ব্যবহার করব। জিনের ভাই বলেছে আপনারা আমার ভাবিকে কোনো কিছু বলবেন না, আসলে আমার ভাই আমার ভাবিকে একটু বেশি মাথায় তুলে রেখেছে, এই কারণে জানে না যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। এটা শুনে সবাই বলতে থাকে যে হ্যাঁ, এই কারণেই তো ডিনার করার জন্য এত বেশি লেট করে চলে এসেছে। জোজো বলে যে আমার মনে হয় না আপনারা বড়, এই কারণে আমি আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলবো না, উল্টো তো আপনারা আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছেন আর বলছেন যে আমি ডিনারে দেরি করে এসেছি। তখন জিনের বাবা চলে আসে আর বলতে থাকে আমি লু ফ্যামিলির হেড, আর এ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো একে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। জোজো বলে আমি এমনটি কেন করতে যাব, আপনি যদি জিনের বাবাই হতেন তাহলে জিনের যেদিন বিয়ে হচ্ছিল ওই দিন আপনি কথায় ছিলেন, ওখানে কেন আসেননি, আর এখন এসেছেন বাবা হতে। এইসব শোনার পর তো এখানে জিনের ভাই আর বাবা দুজনেই অনেক রেগে গিয়েছিল। বলতে থাকে এর সাহস কিভাবে হয় আমাদের সাথে এরকম ভাবে কথা বলার, আমি তো একে এখন শিক্ষা দিয়েই দেব। তখনই এখানে জিন চলে আসে আর বলতে থাকে যে আমিও একটু দেখতে চাই কে এখানে আমার ওয়াইফকে কি রকম শিক্ষা দেয়। আর জিনের বাবা বলতে থাকে তুমি এই পার্টিতে কি করতে এসেছো, এই পার্টিতে শুধুমাত্র লু ফ্যামিলির সদস্যরাই থাকে, কিন্তু তুমি তো লু ফ্যামিলির কোনো সদস্য না। জিন বলে যে এই পার্টিতে যেহেতু লু ফ্যামিলির সদস্যরাই থাকে তাহলে তারাই থাকবে। এটা বলে গার্ডকে বলে যে তার বাবাকে এখানে থেকে বের করে দেওয়ার জন্য। জিনের ভাই বলতে থাকে যে তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে, তুমি আমার বাবাকেই বলছো এই পার্টি থেকে বের করে দিতে, আমার বাবা তো লু ফ্যামিলির হেড। জিন বলে যে এই কিছুতেই লু ফ্যামিলির হেড হতে পারে না, কারণ এ আমার বাবা না, এ আসলে ফেক, আমার বাবার সৎ ভাই। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কিনা আমরা জিনের বাবাকে দেখতে পাই। জিনের বাবা এখানে নিজের সৎ ভাইয়ের কাছে এসেছিল আর বলতে থাকে যে দেখো আমার কাছে লু ফ্যামিলির সব কিছুই আছে, আর তোমাকে এরকম কষ্টতে থাকতে আমি একদমই দেখতে পারবো না, তাই আমি তোমাকে লু ফ্যামিলিতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি জানি তুমি ওই ফ্যামিলিতে বিরাজ করো না, কিন্তু এরপরেও আমি তোমাকে ওখানে নিয়ে যাব যাতে করে তোমার জীবনটি সুন্দর হয়ে যায়। কিন্তু এই ছেলেটি অনেক খারাপ ছিল, সে এখানে তখন জিনের বাবাকে মেরে ফেলেছিল আর বলতে থাকে যে এই সব কিছু আমার নিজের হবে, কারণ আমরা দুজনে দেখতে সেম, তাই আমি তোমার জায়গাটি নিয়ে নেব। আর 20 বছর আগেই তো জিনের বাবাকে মেরে ফেলেছিল, তাই জিন বলতে থাকে যে আপনি লু ফ্যামিলিতে একদমই বিরাজ করেন না, কারণ আপনি 20 বছর আগে আমার বাবাকে মেরে ফেলেছিলেন আর ফেক হয়ে তার জায়গায় বসে আছেন। সবাই বলতে থাকে এই কারণে তো সবসময় ইনি শুধুমাত্র ওনার আসল ছেলেকেই ভালোবাসতো, কারণ জিন তো ওনার ছেলে ছিলই না। জিনের ভাই তখন তার বাবাকে বলতে থাকে এখন আমরা কি করব। তার বাবা বলে যে এখন তোমার একটাই কাজ আছে, তুমি সু ফ্যামিলির দ্বিতীয় মেয়েকে বিয়ে করে নাও, এতে করে আমরা আবারও সবকিছু ফিরে পাবো। এরপরে অ্যাসিস্ট্যান্ট জিনকে তার ভাইয়ের বিয়ের কার্ড দেয়। পরের সিনে বিয়ের সিন দেখানো হয় যেখানে দুজনে একসাথে এসেছিল। জোজো স্টেপ সিস্টার জোজোকে বলতে থাকে আমি ভাবতেও পারিনি যে তুমি আমার বিয়েতে আসবে। জোজো বলে আমি যদি না আসতাম তাহলে আমি কিভাবে জানতে পারতাম যে তুমি এখানে আসলে কি প্ল্যানগুলো করছো। জোজোর সিস্টার অনেক রেগে যায় আর বলে যে এখানে তুমি কোনো গোলমাল করবে না, আর এমনিতেও আমি শুনেছি যে তোমার হাজবেন্ডের তো লু ফ্যামিলির কোনো অংশই না, তাহলে তোমার লু ফ্যামিলিতে থাকার কি অধিকার রয়েছে, বিয়ের পরে আমি লু ফ্যামিলির মালকিন হয়ে যাব। জোজো বলে যে এত খুশি হও না, হতেও পারে যে বিয়ের পরে দেখতে পারলে যে তুমি তোমার হাজবেন্ডের ওয়াইফই না, তোমার হাজবেন্ডের অন্য একটি ওয়াইফ রয়েছে। সিস্টার অনেক বেশি রেগে গিয়েছিল, এই জন্য একজন ওয়েটারকে বলে একটি ড্রিঙ্কের ভিতরে কিছু মেডিসিন মিশিয়ে দেয় যেটা তারা এখানে জিনকে খাওয়াতে চাচ্ছিল। আর এই সব কিছু জোজো দেখতে পায়। জিন যখন এটা খেতে নিচ্ছিল তখন জোজো তার কাছে এসে বাধা দেয়, এটা খেতে দেয় না। এরপরে চলে আসে জিনের ভাইয়ের কাছে আর বলে যে দেখো তুমি তো এখন আমার ব্রাদার ইন ল হতে চলেছে, এই জন্য আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছি, এটা তুমি খেলে আমি খুশি হব। এটা যখন এই খায় তখন এই শরীর অনেক বেশি খারাপ লাগতে থাকে। তখন তার এখানে তার গার্লফ্রেন্ডও এসেছিল। ওর গার্লফ্রেন্ড বলতে থাকে যে আমাদের দুজনের অনেক দিন ধরে দেখা হচ্ছিল না, আর এই সুযোগে দেখছি তুমি তো এখন অন্য একটি মেয়ের সাথে বিয়ে করে নিচ্ছ। জিনের ভাই বলে যে তুমি একদম এইসব কিছু বিশ্বাস করো না, আমি তো শুধুমাত্র এই সব কিছু আমার ড্যাডের কথা মতন করছি। তার গার্লফ্রেন্ড বলতে থাকে আমি অনেকদিন পর এসেছি, চলো আমরা একটি রুমে যাই। এরপরে এখানে বিয়ের সময় হয়ে যায়। সবাই এখানে ওই বরকে ডাকছিল, কিন্তু সে তো আর এখানে আসছিলই না। উপর থেকে কিছু শব্দ আসছিল আর সবাই বলতে থাকে যে উপরে আগুন লেগেছে। এদিকে তখন জোজোর সিস্টার বলেছে এখন উপরে অনেক বড় একটি আগুন লেগেছে, আমাদের উপরে যাওয়া উচিত। এই জন্য সবাই উপরে আসে, কিন্তু দেখতে পায় উপরে কোথাও আগুন লাগেনি। জোজোর সিস্টার বলে এই রুমটার ভিতর থেকে কেমন জানি শব্দ আছে, আমাদের এই রুমটা দেখা উচিত। সবাই তখন এই রুমের ভিতরে যেতে নিয়েছিল, কিন্তু এখানে চলে আসে জোজো আর তাদেরকে বাধা দেয়, বলে যে ভিতরে যারা আছে তাদেরকে
একদমই ডিস্টার্ব করা যাবে না। জোজোর সিস্টার এটাই বলছিল যে তুমি তো ভিতরে যেতে দেবে না, কারণ ভিতরে জিন রয়েছে। কিন্তু জিন তখন বাইরে ছিল আর বলতে থাকে যে তুমি কার কথা বলছো, আমি তো এখানে। এতে সে অনেকটা শকড হয়ে যায় আর তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে আসে, যেখানে কিনা তার হবু বরকে দেখতে পায় তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। আর মিডিয়ার সবাই তখন এদের দুজনের ছবি তুলতে থাকে। এরপরে জিনের ভাই তার গার্লফ্রেন্ডের উপরে অনেক রেগে যায়, বলতে থাকে তোমার কারণে আমার ওখানে রিপুটেশন শেষ হয়ে গিয়েছে। তখনই একজন লোক এসে এখানে জিনের ভাইকে বলতে থাকে যে হসপিটাল থেকে আমি খবর পেয়েছি যে জোজো মারা যায়নি, জোজোর বডি এখনো কোমায় রয়েছে। এরপরে সে চলে আসে জোজোর বডি দেখতে আর ভাবতে থাকে যে এর মানে জোজো মারা যায়নি, কিন্তু জোজোর আত্মা এখন রোর ভিতরে রয়েছে। তাহলে আমি যদি জোজোর বডিকে অত্যাচার করি তাহলে রোর ভিতর থেকে জোজো অনেক বেশি কষ্ট পাবে। অন্যদিকে জোজো যখন বাড়িতে ছিল তখন তো তার বাড়িতে স্টেপ মম আর সিস্টার চলে আসে। এখানে জোজোর সিস্টার জোজোকে বলতে থাকে যে আমি তোমার কাছ থেকে আমার ফিয়ন্সিকে নিতে এসেছি। জোজো বলেছে তোমার ফিয়ন্সি তো তোমাকে চিট করে চলে গিয়েছে, তাহলে এখানে আবার কাকে নিতে এসেছো? জোজোর সিস্টার বলে যে প্রথমে আমার বিয়ে জিনের সাথেই হতে চলেছিল আর তুমি ওকে বিয়ে করে নিয়েছো, তাই আমি এখন এখানে জিনকে পেতে এসেছি। জোজো হেসে বলতে থাকে যে প্রথমে তুমি আর তোমার মম তোমরা দুজনে দেখেছিলে যে জিন হাঁটতে পারে না, এমনকি জিন চোখেও দেখতে পেত না, আর জিনকে তোমরা গরিব ভাবতে, এই জন্য জিনের সাথে আমার বিয়ে দিয়েছিলে। তাহলে আবার এখানে কেন বলতে এসেছো যে জিন তোমার ফিয়ন্সি? আমি থাকতে তোমরা জিনের সাথে দেখা করতে পারবে না। আর তখনই এখানে জিন তার গার্ডদেরকে নিয়ে চলে আসে। জিনকে দেখার পর জোজো স্টেপ মম বলতে থাকে যে জিন আমি তোমার ব্রাদার ইন ল, তোমার বিয়েটি আমার মেয়ের সাথে হতে নিয়েছিল, কিন্তু আমার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আমি এই মেয়েটির সাথে তোমার বিয়ে করে দিয়েছিলাম, কিন্তু এখন আমার মেয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই তুমি এখন একে বিয়ে করতে পারো। আর তখন এখানে তো জিন ওদের উপরে কিছু ডগকে ছেড়ে দেয়, বলে তোমরা এখন এদেরকেই সামলাও। এই ডগদেরকে দেখে এরা তিনজন এখান থেকে পালিয়ে যায়। তখনই হঠাৎ করে এখানে জোজোর পেটে অনেক বেশি ব্যথা হতে শুরু করে। জিন তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে যে এখন আর জোজোর বেবি বেঁচে নেই, মারা গিয়েছে। জোজো এটা শুনে অনেক কান্না করতে থাকে আর জিন জোজোকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে কোনো চিন্তা করো না, আমরা নেক্সট টাইম আবারও চেষ্টা করব। আর জোজো এখানে অনেক বেশি ব্যথা পাচ্ছিল। আসলে আমরা দেখতে পাই যে জিনের ভাই তো হসপিটাল থেকে জোজোর বডি নিয়ে এসেছিল আর জোজোর বডিকে অনেক বেশি মারধর করছিল, তাকে মারলে ওদিকে রেন ব্যথা পাবে। এদিকে জোজোর বডিতে তখন এইসব আঘাতের চিহ্নগুলো বাড়তেই থাকে আর ডক্টর এর কোনো চিকিৎসা করতে পারছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে যে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি 7 বছর আগে জোজো মারা যায়নি, জোজো কমাতে চলে গিয়েছিল আর তার বডি এখনো রয়েছে। এটা শুনে জিন শকড হয়ে যায় আর বলতে থাকে তাহলে তুমি এক্ষুনি হসপিটালে গিয়ে জোজোর বডি এখানে নিয়ে আসো, আমার কাছে জোজোর বডি থাকবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে হসপিটালের কোথাও জোজোর বডি নেই, জোজোর বডি এখন আপনার ভাই নিয়ে গিয়েছে আর ওখানে গিয়ে তাকে অনেক বেশি হার্ট করছে। এই জন্য তখন জিন চলে আসে তার ভাইয়ের সাথে দেখা করতে আর বলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, কিন্তু তুমি জোজোর বডি আমাকে ফিরিয়ে দাও। তার ভাই বলে এত সহজেই আমি তোমাকে জোজোর বডি ফিরিয়ে দিচ্ছি না। জিন বলে যে তুমি আমার কাছ থেকে কি চাও বলো আর আমাকে কি করতে হবে এটাও বলো, আমি সবকিছু করতে রাজি আছি। এরপরে তার ভাইয়ের লোকেরা এখানে জোজোর বডিটা নিয়ে আসে আর বলতে থাকে যদি তুমি একে বাঁচাতে চাও তাহলে আমি তোমাকে একটি বন্দুক দেবো, এটা দিয়ে তুমি নিজেকেই আঘাত করবে। জিন তার ভাইয়ের কথা মতন এমনটি করতে নিয়েছিল, কিন্তু জোজো এসে তাকে থামিয়ে দেয়। জোজোর হাতে একটি টাইমার ছিল, জোজো এটা তখন জিনের ভাইয়ের উপরে ছুঁড়ে মারে। এতে জিনের ভাইয়ের অনেক বেশি রাগ হয় আর সে নিজে একটি বন্দুক বের করে আর তাদের উপরে তাক করে বলতে থাকে যে তোমরা দুজনে এখন একসাথে হেলে যাবে। জিনকে গুলি করতে নিচ্ছিল, কিন্তু জোজো এসে গুলিটি নিজের বুকেই নেয় আর এখানে গুলিটি জোজোর লেগে যায়। জিন অনেক কান্না করতে থাকে। জোজো বলে আমার মনে হয় আমি আর বাঁচবো না। জিন বলে তুমি এমনটি একদমই বলবে না, তুমি যদি এবার আমাকে ছেড়ে যাও তাহলে আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু জোজো বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি মনে হয় তোমার সাথে থাকতে পারবো না। আর এখানে জোজো মারা যায়। কিন্তু এরপরে এখানে জোজোর আত্মা তখন রর বডি থেকে বের হয়ে যায় আর এরপরে নিজের বডির ভিতরে চলে আসে। এই কারণে জোজো তখন এখানে আবারও তার চোখ দুটি খুলে ফেলে আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। বাই বাই।